আজকে আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক যারা আছেন সেই বিধায়কদের সাথে সৌজন্য সাক্ষাৎকার এবং প্রতি বছরই আমি রাজ্য সভাপতি হওয়ার পর লাস্ট ৩-৪ বছর ধরে আমি এটা চেষ্টা করছি। সেখানে সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দুবাবু উপস্থিত ছিলেন, আমাদের দলের চিফ হুইপ বিধানসভায় ডক্টর শঙ্কর ঘোষ তিনি উপস্থিত ছিলেন, অন্যান্য বিধায়করা প্রায় 50 জনের মতো বিধায়ক উপস্থিত ছিলেন। এখন সেশন না চলা অবস্থাতে এতজন বিধায়ক একসাথে এখানে এসেছেন। আমরা সবাই মিলে রাজনৈতিক আলোচনা থেকে শুরু করে অন্যান্য আলোচনা করেছি। তার সাথে আমাদের সভা শুরু হয়েছে শোক জ্ঞাপনের মধ্যে দিয়ে, কারণ আমরা আমাদের পার্টির নেতা সুনীপ দাসকে আজকে হারিয়েছি। তিনি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার নেতা ছিলেন, জেলা সভাপতি ছিলেন, অবিভক্ত জেলার জেলা সভাপতি ছিলেন। তার আত্মার আমরা সদ্গতি কামনা করেছি। তার পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের একটি টিম রাজ্যের যিনি নির্বাচনী আধিকারিক তার সাথে দেখা করবেন, মনোজ আগরওয়ালের সাথে দেখা করে আমাদের পার্টির যে বিভিন্ন দাবি দাবা, যেমন আমরা বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদের মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার। তো মৃত ভোটারদের নাম যেন ভোটার তালিকায় না থাকে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত, সেই দাবি দাবাগুলো নিয়ে আজকে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমাদের পার্টির প্রতিনিধি দল তারা যাবে। যেমন নির্বাচন কমিশন যেটা চেয়েছে কবরস্থান এবং শ্মশানের ডেটা যেখানে পাওয়া যাবে যে কারা মারা গেছে। আমরা সমব্যথীর কথাও শুনেছি, যে সমব্যথীর ডেটা সেটাও নির্বাচন কমিশন রাজ্য সরকারের কাছ থেকে চেয়েছে। আমরা এর সাথে চাইছি বার্ধক্য ভাতা যারা পান, সেই বার্ধক্য ভাতার যে লিস্ট থাকে বিগত 2002 থেকে আজ কতজন বার্ধক্য ভাতা প্রাপক এবং বিধবা ভাতা প্রাপক, এই ভাতা প্রাপকদের নাম সূচি থেকে সরে গেছে, অর্থাৎ তারা মারা গেছে সেই জন্য সরবে, তাছাড়া তো করার কোনো কারণ নেই। সেই তথ্য নির্বাচন কমিশন যেন চায় রাজ্য সরকারের কাছে, সেই আবেদন নিয়ে আমাদের প্রতিনিধি দল যাবে। আরও বেশ কিছু দাবি দেওয়া আছে। এরপর আপনাদের যদি বিস্ফোরণ আছে, বিস্ফোরণের সূত্র মারফত জানা যাচ্ছে যে বিস্ফোরকগুলো চোরাচালানকারীরা বাংলাদেশ এবং নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। দেখুন, বাংলাদেশ নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে যে তথ্যটা জানা যাচ্ছে, আমরাও মিডিয়ার মাধ্যমে সেটা জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার বক্তব্যকে আমি অনুরণিত করে শুধু এটুকুই বলতে চাই যে যারা এই ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের তল অবধি আমাদের সরকার যাবে এবং সিঙ্গেল পারসন উইল নট বি স্পেয়ার্ড, কাউকে ছাড়া হবে না। যারা এই ধরনের নাশকতামূলক কাজ করেছে তাদের প্রত্যেকের ব্যবস্থা, এবং তার সাথে সাথে আমি আমাদের সংস্থাগুলোকে যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে এই ধরনের আক্রমণকে প্রতিহত করার জন্য প্রতিনিয়ত যারা কাজ করে চলেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট তারা যদি উদ্ধার করতে না পারত, আজকে এই মৃত্যুর সংখ্যাটা বা ম্যাগনিটিউড অফ দ্য ব্লাস্ট অন্য ধরনের কিছু হতে পারে। নিরাপত্তায় গাফিলতি, এই নিয়ে অভিযোগে সরব হয়েছে বিরোধীরা দেশে। এই গাফিলতি কি না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা আমাদের বিরোধীদেরকে চ্যালেঞ্জ করছি। আমি গতকালও বলেছি, দেখুন আপনি খারাপ বা আপনি খারাপ রেজাল্ট করেছেন, সেটা প্রমাণ করা যায় কি করে? কেউ ভালো রেজাল্ট করেছে তারটা পাশে রেখে তবে না আপনি বলবেন খারাপ রেজাল্ট করেছি আমি। তো ইউপি এর 10 বছরে এই বোম বিস্ফোরণের সংখ্যা নিয়ে আমাদের বিরোধীরা একবার সামনে আসে। ইউপিএ আমলে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় কতগুলো বোম বিস্ফোরণ হয়েছে গোটা ভারতবর্ষে, সেই সংখ্যাটা নিয়ে আসুক তৃণমূল কংগ্রেস। এবং মনে রাখবেন ইউপিএ 1 এর পার্ট কিন্তু তৃণমূল কংগ্রেস স্বয়ং ছিল, অতএব সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেসের উপরেও থাকবে। তো স্বাভাবিকভাবে ইউপিএর প্রথম যে পর্যায়ের সরকার, যে সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছিলেন, পরবর্তী সময় দীনেশ ত্রিবেদী এবং মুকুল রায় হয়েছিলেন রেলমন্ত্রী, সেই সময়ও কত বোম বিস্ফোরণ হয়েছিল সেই তথ্য নিয়ে পাশাপাশি বলুন যে আমাদের সময় বেশি হয়েছে, আমরা মেনে নেব। এসআইআর একের পর এক মৃত্যুর ঘটনা, পরপর মৃত্যুর ঘটনা বাড়ছে। দেখুন এই মৃত্যুগুলো এসআইআর এর জন্য হচ্ছে বলে আমার মনে হয়, কারণ এসআইআর এর জন্য যদি মৃত্যু হতো
তাহলে বাদবাকি 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে আপনারা, যে আমি গতকালও বলেছিলাম, আমি আবার পয়েন্টটা আউট করছি, কারা মারা যাচ্ছে। যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআর জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত, অর্থাৎ যারা বেশি দূর পড়াশুনো করে। এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম, তারা সহজেই গুজবে কান দেন। এবার প্রশ্ন হচ্ছে এই এসআইআর নিয়ে গুজব কারা ছড়ায়? এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে। সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন। এটা বিজেপি বা এসআইআরের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য। এসআইআর তো বাদ বাকি 12টা রাজ্যে হচ্ছে, কেউ মরছে না কেন? তার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, আর সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে। অশিক্ষিতরা যারা মারা যাচ্ছে, প্রভাবিত হোক আর নর্মালি মারা যায়, কারণ এসআইআর এর ভয়েই তারা মারা যাচ্ছে, এটা তো ঠিক। আপনার বক্তব্য যে ভয় দেখিয়েছে তার তাই না? আপনার পাশে যদি একটা দড়ি পড়ে এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান, তাহলে দায়ীটা কে? দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী? যে সাপ বলেছে দড়িকে সে দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসি বলছে, অর্থাৎ দড়িকে সাপ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো, যদি এই রকমের বার্তা দিত, যেমন অনেক বিরোধী দল আছে, আমি নাম করতে চাই, আমাদের বিরোধী, আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী, আইএসএফ এর নেতা, কি নাম ওর, বিধায়ক নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। আমরা কোথায় বলছি, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল, যারা এখানে থেকেছেন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের, তাদেরকে আমরা সিএ এর মধ্য দিয়ে, তাদের যদি কোনো অসুবিধা থাকে, 2002 যদি নাম না থাকে, আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এর নাম রাখার চেষ্টা করব। সুমন্তদা, পিএলএ 2 এর ক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন নোটিফিকেশন এনেছে যে বিধানসভার ভোটার হলেই যে কোনো বুথে পিএলএ 2 এর কাজ করতে পারবে। তো তৃণমূলের যেটা বক্তব্য যে এটা হচ্ছে পক্ষপাতিত্ব এবং বিজেপির সঙ্গে নির্বাচন আপনাদের সুবিধা করে দেওয়া হচ্ছে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কেন পারবে না, সেটা তৃণমূলকে যুক্তি দিয়ে বোঝাতে হবে। কেন সেই বিধানসভার বাসিন্দা বিএলএ 2 হতে পারবে না? অন্য যুক্তি কি? বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য, কার অসুবিধা করে দেওয়ার জন্য, সেটা পরে আসবে। আপনাকে তো কোনো লজিক দিতে হবে। আপনি তো পশ্চিমবঙ্গের যে কেউকে গণনা কেন্দ্রে আপনার এজেন্ট হতে পারেন, এক্সিস্টিং রুল আছে। এমনকি সেই বিধানসভার যে কেউ হতে পারে গণনা কেন্দ্রে, এমনকি বিধানসভার বাইরেও হতে পারে, সেটাও রুলে আছে। স্বাভাবিকভাবে একজন এসআইআর এ যদি সেই বিধানসভার বাসিন্দা তার নিজের বুথ বাদ দিয়ে অন্য বুথে যদি তিনি বিএলএ 2 হন, এতে অসুবিধের কি আছে? যদি কোনো বুথে বিএলওর সাথে একজন বিএলএ 2 যাচ্ছে আর তার জায়গায় যদি বিভিন্ন রাজনৈতিক দলের 3 জন 4 জন 5 জন, বিজেপি বাদ দিয়েও যায়, কোনটা বেশি স্ক্রুটিনাইজ আর কোনটা বেশি স্বচ্ছতা বলে মনে ধরা হবে?